নমস্কার, আমার চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওটি ভারত মাতার বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে। আজকের দিনটি সারা ভারতবাসীর কাছে বিশেষ গর্বের একটি দিন। নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন একটি উৎসর্গিত প্রাণ। মাতৃভূমির পরাধীনতার শৃঙ্খল মোচনের জন্যই যেন তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার লক্ষ্যই ছিল ভারতের স্বাধীনতা। নেতাজি 1897 খ্রিস্টাব্দে 23শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতামাতার নাম ছিল জানকীনাথ বসু এবং প্রভাবতী দেবী। ছোটবেলা থেকেই সুভাষ ছিলেন তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। সবসময়ই মা বাবাকে বিভিন্ন প্রশ্ন করতেন। বিশ্বজগৎ সম্পর্কে জানার আগ্রহ ছিল আকাশচুম্বী। পরিবারের অন্যান্যদের মতো তাকে প্রাথমিক শিক্ষার জন্য কটকের প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুলে ভর্তি করা হয়েছিল। স্কুলটি ব্রিটিশ ধারায় পরিচালিত, এই জন্য দেশি স্কুলগুলিতে পাঠরত সঙ্গীদের তুলনায় সুভাষচন্দ্র ইংরেজি শিক্ষায় এগিয়েছিলেন। এই স্কুলে পড়ার সঙ্গে সঙ্গে সুভাষ হয়ে উঠেছিলেন নিয়মাবর্তিতার প্রতি। তবে সাহেবী স্কুলের পরিবেশ তার ভালো লাগতো না। এরপর সুভাষের বয়স যখন 12 বছর, তখন ইউরোপিয়ান মিশনারি স্কুল ছাড়ার সময় হয়েছে। এই খবর শুনে সুভাষ অত্যন্ত আনন্দিত হলেন। এরপর সুভাষ জার্ভেনাস কলেজিয়েট স্কুলে ভর্তি হলেন। এখানে ভর্তি হবার পর তার মানসিক ও সাংস্কৃতিক চেতনার ব্যাপক পরিবর্তন ঘটে। সুভাষের মা বাবা উদার মনোভাবাপন্ন হওয়াতে তিনি ছিলেন উদারপন্থী। তখন থেকেই নানা সমাজসেবামূলক কাজে যোগ দিয়েছিলেন। শিক্ষকদের মধ্যে যিনি সুভাষের মনে সবথেকে বেশি ছাপ ফেলেছিলেন তিনি হলেন বেণীমাধব দাস। তিনি এক আদর্শবাদী মানুষ, শিক্ষকতাকে মহান ব্রত হিসাবে গ্রহণ করেন। তিনি বলেছিলেন, নৈতিকতার প্রতি আকর্ষণ না থাকলে মানুষ সত্যিকারের মানুষ হতে পারে না। ছাত্রজীবন থেকেই ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে বিরাগের ভাব সৃষ্টি হয়েছিল সুভাষের মনে। এই বিরাগ ক্রমশ বিদ্বেষে পরিণত হয়ে ওঠে। এই সময় একদিন সুভাষ জানতে পারলেন স্বদেশী আন্দোলনে সাহায্য করার ইংরেজ সরকার সরকারি কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক বেণীমাধব দাসকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে। সুভাষ স্কুল ও কলেজের ছাত্রদের সংগঠিত করে সরকারি আদেশের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালেন। সুভাষের বয়স যখন 15, তখন তিনি মানসিক এবং আত্মিক জীবনে সবথেকে ঝড়ঝঞ্ঝাতাড়িত পর্বে প্রবেশ করেন। মনের ভেতর শুরু হয়েছে তীব্র মানসিক দ্বন্দ্ব। এই দ্বন্দ্বটি ছিল জাগতিক এবং পার্থিব জীবনের মধ্যে সংশয় পরিপূর্ণ। অতঃপর তিনি স্বামীজির রচনাবলীর প্রতি অদ্ভুতভাবে আকৃষ্ট হন। বিবেকানন্দ চর্চা করে সুভাষ এই সিদ্ধান্তে এলেন যে নিজের মুক্তির জন্য কাজ না করে মানব সেবার জন্য নিজের সত্তাকে সম্পূর্ণভাবে উৎসর্গ করতে হবে। ভগিনী নিবেদিতার মতো সুভাষ বিশ্বাস করতেন, মানুষের সেবা বলতে নিজের দেশের সেবা বোঝায়। প্রতিটি ভারতবাসীর কথা ভাবতে হবে। 15 বছরের কিশোর সুভাষ তখন এই আদর্শে উদ্বুদ্ধ হন। বিবেকানন্দের তেজস্বিতা, গভীর স্বদেশপ্রাণতা, ভারতকে জগৎসভায় উচ্চস্থানে প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা, আত্মজ্ঞান, আত্মশক্তিতে বিশ্বাস ও নির্ভরতা ছাত্রজীবনকে সুভাষচন্দ্রের মানসিক গঠন তৈরি করেছিল। স্কুল জীবনের শেষে কলকাতার একটি দলের বার্তাবহ এক দূত তার সঙ্গে কটকে দেখা করেন। তার মাধ্যমেই সুভাষ রাজনৈতিক জগতের সঙ্গে পরিচিত হন। ওই দূতের মাধ্যমেই তিনি ভারতবর্ষের সমকালীন রাজনৈতিক পরিস্থিতির কথা শুনলেন। কলকাতায় আসার জন্য তিনি তখন ছটপট করছেন। এরপর উচ্চশিক্ষার জন্য সুভাষ কলকাতায় এলেন। এটা সুভাষের জীবনে এক ঐতিহাসিক সমাপতন। কলকাতায় না এলে তিনি পরবর্তীকালে বিশ্বের এক প্রধান রাজনৈতিক নেতৃত্বের আসনে উপবিষ্ট হতে পারতেন না। মফস্বল শহর থেকে কলকাতা পারিপার্শ্বিকতার ক্ষেত্রে বিরাট পরিবর্তন এলো। কলকাতায় এসে সুভাষ বুঝতে পারলেন এখানকার জগৎ অত্যন্ত জটিল অথচ সম্ভাবনাপূর্ণ। এরপর ঋষি অরবিন্দ ঘোষের আদর্শে নেতাজি বিশেষভাবে প্রভাবিত হন।
সুভাষ অরবিন্দকে জীবনের পথপ্রদর্শক হিসাবে শ্রদ্ধা করেছেন। এরপর প্রেসিডেন্সি কলেজে একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে যায়, যা সুভাষের জীবনে আমূল পরিবর্তন এনেছিল। 1916 সালের জানুয়ারি মাসে ইংরেজি সাহিত্যের অধ্যাপক ভারতবর্ষ ও ভারতীয়দের সম্পর্কে অপমানজনক মন্তব্য করেন। এই ঘটনায় সুভাষ ও বহু ছাত্র প্রতিবাদ করল এবং ধর্মঘটের ডাক দিল। এই ধর্মঘটে সুভাষ নেতৃত্ব দিলেন। এরপর 1927 সালের জুলাই মাসে দর্শনে অনার্স নিয়ে স্কটিশ চার্চ কলেজে সুভাষ ভর্তি হলেন। এই সময় বিশ্ববিদ্যালয়ে ভারত রক্ষা বাহিনীর একটি শাখায় যোগ দেবার সুযোগ এসে গেল সুভাষের। সুভাষ 4 মাস সামরিক শিক্ষা গ্রহণ করলেন ও শিবির জীবনযাপন করলেন। 1919 সালে দর্শন শাস্ত্রে অনার্সে প্রথম বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করলেন। এইভাবেই কেটে গেল সুভাষচন্দ্রের ছাত্র জীবন। এরপর আইসিএস পরীক্ষার জন্য ইংল্যান্ডে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে এসে দেশবন্ধুর শিষ্যত্ব গ্রহণ করেন। অল্প সময়ের মধ্যেই ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন তিনি। এই সময় সুভাষ মহাজ্যোতি সদন প্রতিষ্ঠার আয়োজন করেন। ভিত্তিপ্রস্তর স্থাপন করতে এসে বিশ্বকবি রবীন্দ্রনাথ সুভাষচন্দ্রকে দেশ গৌরব উপাধি দেন। সুভাষচন্দ্র কলকাতা পৌরসভার মেয়র হয়েও অনেক গঠনমূলক কাজ করেন। এরপর কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে মতাদর্শগত বিরোধের জন্য সুভাষ 1939 সালে ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন। কংগ্রেস দল থেকে এরপর বাংলায় বিপ্লবী দলগুলিকে সংগঠিত করার চেষ্টা করলে 3 বছরের জন্য বহিষ্কৃত করা হয়। 1940 খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র একটি অস্থায়ী সরকার গঠনের দাবি জানায়। এই সময় হল মনুমেন্ট অপসারণের দাবিতে সত্যাগ্রহ শুরু করেন এবং গ্রেপ্তার হন। এই বছরই কারাগারে অনশন এবং গ্রেপ্তার হন। ওই বছরই তিনি কারাগারে অনশন করলে তাকে মুক্তি দিয়ে গৃহে অন্তরীণ অবস্থায় রাখা হয়। অত্যন্ত বিশ্বস্ত কিছু সহযোগিতায় পুলিশের চোখে ফাঁকি দিয়ে সুভাষচন্দ্র 1941 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি ছদ্মবেশে দেশ ত্যাগ করেন। আফগানিস্তান ও রাশিয়ার মধ্য দিয়ে জার্মানিতে চলে যান। এইখানে তিনি ভারতের মুক্তির জন্য জার্মানির সাহায্য চান। তিনি আফ্রিকার যুদ্ধে জার্মানির হাতে বন্দী ভারতীয় সৈন্যদের নিয়ে একটি মুক্তি বাহিনী গঠনের পরিকল্পনা করেন এবং তাদের প্রশিক্ষণ দানের ব্যবস্থা করেন। এটিই ছিল আজাদ হিন্দ ফৌজ গঠনের প্রথম পরিকল্পনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে প্রবাসী বিপ্লবীরা মহাবিপ্লবী রাসবিহারী বসুর নেতৃত্বে ভারতের স্বাধীনতার জন্য সক্রিয় হয়ে ওঠে। ফলে 1942 খ্রিস্টাব্দে 28শে মার্চ রাসবিহারী বসুর নির্দেশে টোকিওতে স্বাধীন ভারত সংঘ নামে একটি সম্মেলন হয়। এরপর ব্যাংককে একটি বিশাল সম্মেলনে সুভাষচন্দ্র বসুকে দক্ষিণ পূর্ব এশিয়া আসার জন্য আমন্ত্রণ জানানো হয়। ঠিক হয় যে ভারতের মুক্তির জন্য এশিয়ায় বসবাসকারী জাপানিদের হাতে বন্দী ভারতীয় সৈন্যদের নিয়ে রাসবিহারী বসুর নেতৃত্বে আজাদ হিন্দ গঠন করা হবে এবং এই সৈন্যদল গঠনের ভারপ্রাপ্ত হবেন ক্যাপ্টেন মোহন সিং। এইভাবে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয় এবং তাদের স্বাধীন মন্ত্রে দীক্ষিত করা হয়। সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে এলে রাসবিহারী বসুর ইচ্ছাতে আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব গ্রহণ করেন। তিনি অস্থায়ী আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠার কথা গ্রহণ করেন। স্বাধীন ভারতের পতাকা উত্তোলন করে সুভাষচন্দ্র বলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তার দিল্লি চলো রণধ্বনি ও জয় হিন্দ মন্ত্রে মুক্তিযোদ্ধাদের মনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়। এই পথের ধুলিতেই লুটিয়ে দেশমাতাকে চুম্বন করা যায়। এইভাবে নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ সরকার গঠনের মধ্য দিয়ে বিদেশে থেকে ভারতের জন্য ভারত মাতাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য নিজেকে নিয়োজিত করেন। এরপর সুভাষ এক অলৌকিক জীবনযাত্রাকে চোখের সামনে তুলে ধরেন। একটির পর একটি অবিশ্বাস্য ঘটনা সর্ব অর্থেই জনগণমন
অধিনায়ক হয়ে ওঠেন। নেতাজি আজ আমাদের মধ্যে নেই, তার মৃত্যু ঘিরে কতই না রহস্যের ঘনঘটা। তবুও প্রতি বছর 23শে জানুয়ারি তার জন্ম মুহূর্তে শঙ্খধ্বনি করা হয়। এইভাবেই সুভাষচন্দ্র আমাদের মনের মণিকোঠায় চির উজ্জ্বল হয়ে উঠে বেঁচে আছেন। শেষ জীবনটি রহস্যবিত অবস্থায় কেটে গেছে বলেই বোধহয় নেতাজি সুভাষচন্দ্র বসু হয়ে উঠেছেন কিংবদন্তি মহানায়ক। আজ আমি এখানে ভিডিওটি শেষ করব। এই মহান বিপ্লবী বীর নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর চরণে শতকোটি প্রণাম জানিয়ে। ধন্যবাদ।